হু ইজ শি? ধর্ষণ করতে আসছিল আপা। তাকে তো কখনো চিনতাম না। তো একটা বাজে মহিলা, ও আরো কথা বলতে পারতো। সে হচ্ছে তার পরিচিতি বাড়ানোর জন্য, এবং সে আওয়ামী লীগের ফান্ডিং এ চলে, না হয়তো বা তার সংগঠনের দু চারটা লোকজন নাই। আমরা যেটা শুনলাম, সে একটা একটা এনজিও বা একটা প্রতিষ্ঠান চালায়, সেখানে অসহায় বাচ্চাদেরকে রাখে এবং মানুষের কাছে লাখ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করে। বাট এই ধরনের মহিলা নিয়ে কথা বলতেছি, আমি একজন জুলাই গণঅভ্যুত্থানের সৈনিক, এটা আমার জন্য লজ্জার। সেই জায়গা থেকে বলি, আপনারা যেটা বলছেন, আমরা যেটা শুনছি, তার নামে অসংখ্য মামলা আছে, সে জেলও কেটেছিল। তো সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, তারা এই ব্যাপারটা দেখবে এবং তাদের সুদৃষ্টি কামনা করছি। সাধারণ মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে, ও তো একটা বাজে মহিলা, ও আরো কথা বলতে পারত। এখন তো তথ্য প্রমাণের ভিত্তিতে অনেক কিছু হয়, এবং আমাদের কাছে টোটালটাই লাইভ ভিডিও ছিল, আছে। তো সেই জায়গা থেকে সে যদি এই এরকম খারাপ কথা বলে সিম্পিতি নেওয়ার জন্য, বা তার পিছনে যেন মানুষ সাপোর্ট করে, তাহলে এটা ভুল হবে। জামায়াত ইসলাম বা তাদের সাথে হয়তো আমার ছবি আছে, এনসিপির ছবি আছে, ছাত্রদলের ভাইদের সাথে ছবি আছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি একটা সংগঠনকে রিপ্রেজেন্ট করি, বা একটা সংগঠনে আমি একজন কর্মী সদস্য। তো সেই জায়গা থেকে যখন বেশ কিছু প্রোগ্রাম হয়, তখন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠনের যারা আছে, যারা ফ্রন্টলাইনে কাজ করে, তাদেরকে ইনভাইট করা হয় অতিথি হিসাবে, বা তাদের সংগঠন সম্পর্কে বা তাদের ভূমিকা সম্পর্কে। সেই জায়গা থেকে আমি আমার সংগঠনের হয়ে আমি সেখানে অংশগ্রহণ করি। তো এটা নিয়ে যদি কেউ বক্তব্য দেয় যে আমি বিভিন্ন রাজনৈতিক দলের বা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের, এটা হচ্ছে ভুল। আমার এই জীবনে আমি কোনো রাজনৈতিক দলে ছিলাম না, সেটা জামায়াত ইসলামী বলেন, বিএনপি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বলেন, বাংলাদেশের কেউ নাই যে আমাকে মানে বলতে পারবে যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম। আমার রাজনীতিতে আসা শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানে, যখন আমি 2019 থেকে 2024 পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত ছিলাম। এর ভিতরে আমার চুল টুল সব চলে গেছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার টোটাল হিস্ট্রি দেওয়া আছে। আমি যখন সুস্থ হইলাম, সুস্থ হওয়ার কিছুদিন পরেই জুলাই গণ অভ্যুত্থান শুরু হইল। তখন আমি সরাসরি নেতৃত্ব দিয়েছি। কেন? আমি মনে করেছি আমার তো আইসিইউতে থাকার কথা ছিল, আমার তো মরে যাওয়ার কথা ছিল। এখন আমি যদি একটু যায় দাঁড়াই এবং আমাকে দেখে যদি আরো 5টা বা ইন্সপায়ার হয়, তাহলে এটা আমার জন্য সফল। সেই জায়গা থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। তাহলে বলতে পারেন আন্দোলনে অংশগ্রহণ করলেন, আন্দোলন হলো, তাহলে চলে আসলেন না কেন? জুলাই গণ অভ্যুত্থানের পরে অনেকে অনেক কাজ নিয়ে ব্যস্ত, অনেকে চাটুকারিতা করেছে, চাটতে চাটতে অনেকে সচিব হয়েছে, অনেকে উপদেষ্টা হয়েছে, অনেকে অনেক কিছু হয়েছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় দেখলাম অসংখ্য শহীদ পরিবার তাদের সন্তান হারিয়েছে, এবং একটি মাত্র সন্তান ছিল, হতদরিদ্র, শ্রমজীবী, পেশাজীবী, অনেক শ্রমজীবী ভাইয়েরা শহীদ হয়েছে। তাদের খোঁজখবর নেওয়া শুরু করলাম। একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী আগস্টের 7-8 তারিখের দিকে অসংখ্য আহত কিন্তু ছিল। অনেক গরিব ভাই বোনেরা ছিল, শ্রমজীবী, নিম্ন আয়ের, যার পা নাই হাত নাই, তারাকে চিকিৎসা কে দিবে? তখন তো গ্যাজেট হয় নাই। আমি আপনাকে রেকর্ড করে বলছি, ময়মনসিংহ বিভাগে 4টি জেলা, সেখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, আমার কয়েকজন সহযোদ্ধা ভাইয়েরা যারা ময়মনসিংহ আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আশিকুর রহমান, মানিক, নকিব, ফয়সাল ফারনিম, আলী হুসেন, মঞ্জু, তমাল সহ আরো অসংখ্য ভাইয়েরা ছিল, যারা হাসিবুল বান্না সহ। তো তাদেরকে নিয়েই একটা মেডিকেল কলেজের টোটাল একটা ইউনিট রেডি করে ফেলি। প্রায় 50 জন পেশেন্ট একসাথে ওখানে থাকতে পারে, এবং টোটাল ট্রিটমেন্ট ওখানে ফ্রি শুরু হয়। এবং সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে আমি প্রথম প্রেস ব্রিফিং করেছিলাম যে আহত ভাইদের কাছে সবাই দাঁড়ান। তখন বন্যা শুরু হয়েছিল, আপনারা খেয়াল রাখবেন। সবাই যখন বন্যা নিয়ে ব্যস্ত ছিল, তখন আমার আহত ভাইরা কাতরাচ্ছিল। সেই জায়গা থেকে আমি যখন তাদের ভিডিও ডকুমেন্টারি তাদের পাশে যাওয়া শুরু করলাম, তখন মনে হলো না যে তাদের পিছনে আমার কাজ করা উচিত।